মেসির ভেলকিতে আর্জেন্টিনা প্রথম ম্যাচে আলজেরিয়ার সাথে সহজেই জয় তুলে নিল। তো পর্তুগালকে কি রোনালদো এভাবে জেতাতে পারবে, বা বুড়ো হাড়ের ভেলকিকে আরেকবার দেখবে আজকে দিনে যাতে পৃথিবী? সেটা হচ্ছে কথা আর কি। তো দেখা যাক, আজকে খেলা মাঠে গড়ালে পর্তুগালে যখন মাঠে নামবে তখন দেখা যাবে আসলে রোনালদো কি করতে পারে বা পারবে না পারবে হচ্ছে। তবে একটা বিষয় নিশ্চিত, পর্তুগাল যে আজকে মাঠে নামছে এটাতে এই বিশ্বকাপে রোনালদো থাকবে এটা কেউ চিন্তাও করেনি, মেসিও থাকবে কেউ চিন্তা করেনি, কিন্তু এরপরও তারা দুজন খেলছে, এটা হচ্ছে বড় প্রাপ্তি। কেমন খেলবে না খেলবে সেটা এক সাইডে রাখলে বলা চলে, এই দুজনকে পাওয়াটা বিশাল একটা প্রাপ্তি ফুটবলের জন্য। এবং মেসি অলরেডি প্রথম খেলোয়াড় হিসেবে 6 বিশ্বকাপে মাঠে নামার রেকর্ড করে ফেলেছে। হ্যাট্রিক বা অন্যান্য ম্যাচ নিয়ে আলোচনা বাদ দিলে এটা বলবো। তো রোনালদো কিন্তু যদি মাঠে নামে তাহলে ষষ্ঠ বিশ্বকাপ খেলার রেকর্ড করতে যাচ্ছে দ্বিতীয় প্লেয়ার হিসেবে। তো সেই হিসেবে আছে, তাদেরকে নিয়ে আসলে নতুন করে কিছু বলার নেই, তারা তাদের ক্যালিবার দিয়ে দলে আছে, এমন নয় যে বিশেষ কোটায় তারা দলে জায়গা পেয়েছে। দুজনেই নিজের ক্যালিবার শো করেই কোচদের আস্থা ধরে রেখেই দলে আছে। তো এটাই হচ্ছে বিষয়। এখন যে জিনিসটা পর্তুগালের যে স্কোয়াড, এটা নিয়ে অনেক আলোচনা করছে, এবং বিশ্বকাপের যদি 3টা দল ও 5টা দল নয়, মানে আরো কাটছাট করে যদি 3টা দলের নাম নেওয়া হয় যে বিশ্বকাপ জিততে পারে, তাদের মধ্যেও অনেকে পর্তুগালকে রাখছে। যদি আমি এখনই এত দূর কোনো দলকে নিয়ে কথা বলি না, বলছিও না আমি, তবে এটা বলতে পারি যে পর্তুগালকে ভালো করতে হলে পর্তুগালের টিমমেটদেরকে রোনালদোকে সম্পূর্ণরূপে সাপোর্ট দিতে হবে। টিমমেটরা সাপোর্ট দিলে রোনালদো কি করতে পারবে সেটা তখন দেখা যাবে, কিন্তু টিমমেটরা সাপোর্ট দিলে কি হয় এই টাইপের প্লেয়ারদের, সেটা আমরা মেসিকে 2022 বিশ্বকাপে বা 2021 সাল থেকে কোপা আমেরিকা জয় যে করলো আর্জেন্টিনা, সেটা থেকে দেখে আসছি যে মেসিকে তার টিমমেটরা কিভাবে সাপোর্ট করে এবং মেসিও সেই হিসেবে কি আউটপুট দিচ্ছে। তো এটাই বলবো যে পর্তুগালকেও একই কাজ করতে হবে। রোনালদোর এখন আর ওই বয়স নেই যে রোনালদো ওয়ার্ক রেটে আপনাকে করবে, আর রোনালদো কখনো ওয়ার্ক রেট দিয়ে রোনালদোকে আসলে বিচার করা যায়নি। রোনালদো খেলায় খেলেছে, রোনালদো দাঁড়িয়ে থেকেও অনেক ম্যাচের মোমেন্টাম চেঞ্জ করে দিয়েছে। রোনালদো ওকে নিয়ে আসলে কিছু আলাদা করে বলার নাই, রোনালদো সব রকম খেলাই খেলে এসেছে। তো এখন যেটা করছে, তার এখন যে খেলার ধরন সেটা হচ্ছে পোচার বা বক্সিং দ্য ফক্স টাইপের খেলা খেলছে, বক্সে থাকে বেশিরভাগ সময়, সেটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা আছে। কিন্তু কথা হলো, রোনালদো যেখানে থাকুক, রোনালদো 2-3 জন প্লেয়ারকে তার দিকে টেনে আনার ক্ষমতা রাখে এখনো, এবং নামের ভারেও 2-3 জন প্লেয়ার তার দিকে চোখ রাখতে বাধ্য। তো এই হচ্ছে কথা, দিচ্ছে। আর এত চোখ রাখার পরও ন্যূনতম একটু সুযোগ পেলেও রোনালদো সেটাকে কাজে লাগাতে পারে, আর পারে বলেই সে এখনো যতগুলো গোল করে সিজনে, সেটা অনেক টপ স্কোরারের টপ লেভেলে যখন থাকে, প্রাইম টাইমে থাকে ক্যারিয়ারে, তখনও সিজনে এতগুলো বলতে পারে না। তো এটা একটা বিবেচনার বিষয়। বলতে পারেন যে সে সৌদিতে আল নাসারের হয়ে খেলছে, এগুলার এমনকি আসলে এগুলো অনেক কিছু। মেসি মিয়ামির হয়ে খেলছে, শিরোপা জিতেছে, সেটা যেমন আমরা বলি যে মেসির অ্যাসিস্ট নিয়ে বা নিয়ে কথা বলি, রোনালদোকে নিয়ে কথা হবে, এটাই স্বাভাবিক। মেসিকে টানতে গেলে রোনালদো আসবেই। হয়তো রোনালদো সাম্প্রতিক সময়গুলোতে কিছুটা পিছিয়ে গিয়েছে রিয়াল ছাড়ার পর থেকে, এটা বাস্তব। ইয়াতে হচ্ছে মেসি 21 সালের পর থেকে মোটামুটি মেসির ক্যারিয়ারটা নতুন একটা মোমেন্টাম পেয়েছে, এটা সত্যি কথা। কিন্তু রোনালদোর যে নাম ভার, এবং সে এতদিন ধরে ফুটবল খেলে আসছে, একটা ন্যূনতম একটা পারফর্ম করেই টিকে আসছে, যতটুকু হলে সে টিকে থাকতে পারবে সেটা অন্তত করে সে খেলছে, এটা হচ্ছে কথা। আর যার জন্য সে পর্তুগালের বিশ্বকাপে স্কোয়াডে। এখন কথা হচ্ছে পর্তুগাল বিশ্বকাপে কেমন করতে পারে। পর্তুগাল বিশ্বকাপে এই দল যেটা আছে এটা হচ্ছে আরেকটা গোল্ডেন জেনারেশন পর্তুগালের। তো লুইস ফিগোদের সময়ে যে গোল্ডেন জেনারেশন ছিল, সেটাতে রোনালদো ছিল সবচেয়ে ইয়াং ট্যালেন্ট। আর এই গোল্ডেন জেনারেশনে রোনালদো হচ্ছে সবচেয়ে বয়স্ক প্লেয়ার এবং অভিজ্ঞ প্লেয়ার। আর দলের সবার মোটামুটি তার সম্পর্কে ধারণা আছে, সে কি করতে পারে না পারে। আমাদের যতটুকু ধারণা আছে ফ্যানদের, তার চেয়ে তার দলের প্লেয়ারদের তার সম্পর্কে আরো বেশি ধারণা আছে। তো এবং তাদের এটাও মাথায় গেঁথে রাখতে হবে যে যত যাই হোক, কোচ রবার্টো মার্টিনেজ রোনালদোর উপরে আস্থা রাখার চেষ্টা করবে শেষ পর্যন্ত। তো তাই তাদের উচিত যে মানে সেলফলেস ফুটবল খেললে রোনালদোকে যদি তারা সহায়তা করতে পারে, পর্যাপ্ত সহায়তা সাপোর্ট দিতে পারে, তাহলে রোনালদো আমি মনে করি যে হতাশ করবে না। পর্তুগালের ভালো একটা সম্ভাবনা আছে সেটা কাজে লাগানোর জন্য, রোনালদোকে
পূর্ণাঙ্গ সাপোর্ট দিলে হয়তোবা রোনালদো সেটাকে কাজে পরিণত করতে পারবে। আর রোনালদোর যে নামের ভার আছে সেটাকে কাজে লাগালে তার সতীর্থরাও অনেকটাই স্পেস পাবে। সেটাকে তার সতীর্থরা কিভাবে কাজে লাগে সেটা দেখার বিষয়। দেখুন, এটা একটা বিষয় আছে, মেসি প্লেয়ার টিমমেট সাপোর্ট দিচ্ছে সেজন্য জিতেছে, অন্য এটা যেমন ঠিক। এছাড়া আমি যদি আরো উদাহরণ টানতে চাই তাহলে একটু পেছনে গেলে বলবো, গত বছর আমি ব্রাজিলের 2002 বিশ্বকাপের জয়ী অধিনায়ক কাফুর একটা মন্তব্য সংবলিত ফটোকার্ড দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে। সেটাতে কাফু বলেছিল যে এই দলকে নেইমারের জন্য খেলতে হবে। আমরা 2022 বিশ্বকাপে বলেছিলাম যে আসুন আমরা সবাই রোনালদো এবং রিভালদোর জন্য খেলি। তো এই দলটাকেও নেইমারের জন্য খেলতে হবে, তাহলে তারা ভালো করতে পারবে। এই দলে ট্যালেন্টের অভাব নেই। তো এটা হচ্ছে বিষয়। এবং আরো পেছনে যদি যাই, 1994 সালে কার্লোস দুঙ্গা যখন ব্রাজিলের অধিনায়ক হিসেবে খেলছিল, তখন সে কোচকে অনুরোধ করেছিল যে রোমারিওকে খেলানোর জন্য। রোমারিও একটু অলস প্রকৃতির প্লেয়ার ছিল, মাঠে দৌড়াতে পছন্দ করতো না, কিন্তু বলেছিল, দুঙ্গা কোচকে বলেছিল যে তার যতটুকু দৌড়ানো লাগবে তার হয়ে সেটা আমি দৌড়াবো। এবং বিশ্বকাপ ফাইনালে কার্লোস দুঙ্গা 140টা পাস কমপ্লিট করেছিল। মোট 140টা পাস খেলেছিল। এছাড়াও যে পারফর্ম ছিল, এটা বিশ্বকাপ ফাইনালে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পারফরমেন্স হিসেবে বিবেচিত হয়। তো এরকম সতীর্থদেরকে মানে নিজের যে সেরা প্লেয়ার, ক্রিয়েটিভ প্লেয়ার এবং সবচেয়ে ক্লাস প্লেয়ার তাকে সাপোর্ট দিতে হয়। এটাই নিয়ম নয়। এটা প্রতিটা দলে রোনালদো, মেসির মতো এইরকম প্লেয়াররা বা এমবাপ্পের মতো প্লেয়াররা এরকম একজন বা দুজন থাকে যারা ম্যাচের মোমেন্টাম যে কোনো মুহূর্তে চেঞ্জ করার ক্ষমতাটা অন্যদের তুলনায় বেশি রাখে এবং এটা সবচেয়ে বেশি এক্সিকিউট করতে পারে। তাদের যে ক্লাচ পাওয়ারটা, এটা তারা এক্সিকিউট করতে পারে বেশি বলে তারা গ্রেট হয়। তো এই দলগুলো যতটা করতে পারবে এবং এই প্লেয়ারদের উপর আস্থা রাখতে হয় এবং পূর্ণাঙ্গ সাপোর্ট দিতে হয়, তাহলে তারা তাদের ক্যালিবারটা শো করতে পারে। এখন কথা হচ্ছে পর্তুগাল কেমন করতে পারে, এটা হচ্ছে বিষয়। আর পর্তুগালের কোচকে নিয়ে বলবো যে রবার্টো মার্টিনেজ পর্তুগালকে ন্যাশনস লিগ জিতেছে, ঠিক আছে, কিন্তু তার একটা বদনাম আছে, সেটা হচ্ছে বড় ম্যাচে অযথা ডিফেন্সিভ হয়ে যায়। অতিরিক্ত ডিফেন্সিভ হওয়াটা আসলে ভালো লক্ষণ নয়। আর আমি এটা কখনো বলি না, পছন্দ করি না যে ডিফেন্সিভ হলাম তাহলে আমি প্রথমে গোল খেয়ে গেলাম, পরে আমার ক্যালিবার শো করলাম। এটা হচ্ছে আমি বরং এক গোলে এগিয়ে থাকাটাকে প্রেফার করি। দিদিয়ের দেশমেরও এই সমস্যাটা আছে। গতকালকের ম্যাচে তারা যেটা করলো, প্রথম 45 মিনিটে যেভাবে খেলেছে দল, তাতে মানে খুব গা বাঁচানো ফুটবল টাইপের, মানে একটু গা ছাড়া ভাব ছিল। তো ওই মুহূর্তে যদি সেনেগাল একটা গোল পেয়ে যেত, সেনেগাল যে সুযোগ পেয়েছিল, সেনেগাল একটা গোল পেয়ে গেলে কিন্তু ম্যাচের মোমেন্টামটা আর একরকম হতে পারতো। তো এই কারণে আমি বলবো যে মানে বিশ্বকাপের শুরু থেকে যে প্রথম সেকেন্ড থেকে শুরু করে শেষ পর্যন্তই সেরাটা খেলার চেষ্টা করতে হবে এবং সর্বস্ব দিয়ে খেলতে হবে। ওই জিনিসটা যদি পর্তুগাল ফলো করে তাহলে পর্তুগালের সম্ভাবনা আছে। আসলে আমি দলগুলোকে নিয়ে এখন বলছি না যে বিশ্বকাপ জিতে যাবে বা তবে কতটুকু করতে পারে ক্যালিবার অনুসারে সেটা একটা প্রেডিকশন দিয়েছি। সেই অনুসারে বলবো পর্তুগাল ভালো করলে, মানে যদি তাদের যে ক্যালিবার সেটা শো করতে পারে, ভিতিনহা, তারপরে ব্রুনো ফার্নান্দেজ, এরা যদি ক্যালিবার শো করতে পারে তারা সিম পর্যন্ত যেতেই পারে। ব্রুনো ফার্নান্দেজ এবং ভিতিনাকে অনেক বেশি অ্যাটেন্টিভ থাকতে হবে যাতে বক্স অ্যাটাকিং লাইন পর্যাপ্ত সাপোর্ট পায়। এটা হচ্ছে বিষয়। তো তারা কতটুকু কি করতে পারবে আসলে মাঠে খেলা গড়ালে দেখা যাবে। তো সবার জন্য শুভকামনা রইল। আর সবাই আমার দা স্পোর্টস ল্যাব ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং আমার যে ফেসবুক টাইমলাইন সেখানে ফলো করে রাখতে পারেন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।